আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি জানতে পারি না যে কখন উনি চলে এলেন, আমার আগে এসে হাজির হলেন। আমি অবশ্যই পাড়ারই বাসিন্দা জন্য। এই হচ্ছে অধ্যাপক সৌগত রায়, যিনি সুদূর লিং গার্ডেন থেকে কি করোনা, কি আমফান, কি রক্তদান, যাই হোক মানুষের পাশে সবসময় থেকেছেন। কিন্তু আগামী দুদিন আগে 25 তারিখে, যেদিনকে আমাদের বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন ছিল, 25 নম্বর ওয়ার্ডে বিআই কোম্পানির একটা চিমনি ভেঙে পড়লো। বিআই কোম্পানির টাকা আমাদের কেন্দ্রীয় সরকারের, এটা রাজ্য সরকারের না, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, সেগুলো তারা দেখে না। তখন উনি এবং সেই মুহূর্তে ওই জলের মধ্যে উনি এবং আমাদের উপনির্বাচনের প্রার্থী শান্তিকা ব্যানার্জি দুজনে গিয়ে ওই চিমনিটাকে চেষ্টা করলেন যে কাটারে কেটে সেটাকে ঠিক করতে। সেখানে প্রায় 10-12টা গাড়ির ক্ষতি হয়েছিল। উনি কি ভুল করেছিলেন সেটা নিয়েও কটাক্ষ। প্রচুর মহিলারা আছে, আমরা কিন্তু ওই দিনকে একদম রাজপথে থাকবো। আর খেলাটা হবে 4 তারিখে, ঠিক 5টা-6টা থেকে, তার আগেও হতে পারে, কিন্তু সবাই মিলে একসাথে ওই সময় খেলা হবে। এখানেও খেলা হবে। কি হবে? সবুজ ছাড়া কি আমি খেলা হবে? তুই আবার কি বলছিস? না, পতাকা লাল নেই, লাল পতাকাগুলো কিরকম অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখছি, আমরা কিছুটা দেখেছি, ছোট ছিলাম, 34 বছরের রক্তচক্ষুটা দেখেছি সিপিএমে। এখানে কি অত্যাচার হতো, কি অত্যাচার করতো মানুষকে, সেটা দেখেছি। আবার এখন যখন রাজনীতি করতে এসেছি তখন দেখছি সিপিএমের বিজেপির যে অসভ্যতা সেটা আমরা দেখছি, বিজেপির যে অসভ্যতা সেটা আমরা দেখছি। যাই হোক, অনেক ধরে সভা চলছে। আমি সেলাম জানাই, নিচেও শীতলবাবু থেকে শুরু করি আরও অনেকে বসে আছে, সবার নাম আমি নিচ্ছি না। ভালো থাকবে, আমায় ভোট দিচ্ছেন তো, হাত তুলে বলুন ধন্যবাদ। 27 লাখ টাকা মমতা ব্যানার্জি চিকিৎসা করেছে, 27 লাখ টাকা। সেই শিল্পত্র পার্টির ছেলেরা, এদেরকে ক্ষমা করা উচিত নয়। কিন্তু শিল্পত্রকে মোদী ক্ষমা করে। আর ওই যে সদল বলে একটা পক্ষর ছেলে দাঁড়িয়েছে, কোথায় শিয়ালদা থেকে এসে ফটফট করছে, সেই সজলকেও মোদী পছন্দ করে। আচ্ছা বলুন তো, মোদী তো ডেলি প্যাসেঞ্জারের মতো রোজ বাংলায় আসে, সব জায়গায় গেল, অর্জুন সিংয়ের ব্যারাক করে গেল,
দমদম কেন্দ্রের কোথাও বদলি আসেনি ওদের হয়ে বলতে। শ্যামবাজার থেকে শুরু করে বরানগর বাজারে এলো না, যার কারণ মোদি জানে ওরা বরানগরেও হারবে, দমদমেও হারবে, তাই এখানে প্রচার করে নিজের ডাক কাটতে চাইবে। আর সিপিএমের সুযোগ নাই। আমি একটা কাগজ দেখছিলাম যে সুযোগ নাকি বড় নেতা, ওর পরিবারের কেউ নেই যাকে ও চাকরি দেয়। ওর বউ, ওর স্বামী, ওর 3 বোন, ওর ভাইরা সবাই চাকরি। স্বজন পোষণের মাস্টার হচ্ছে সুজন চক্র, তাকে ভোট বরানগরে রামকৃষ্ণ রাজ সিপিএমের হাতে অনেক মার খেয়েছে, এরা তাও তাদের সেই সিপিএম আর যাতে ফিরতে না পারে কোনোভাবে, সেটা আপনারা আর সিপিএম যদি এখনো আসে ওদের জিজ্ঞেস করবে যে তোমরা তো বলো 34 বছর ক্ষমতায় ছিলে, তা তোমরা লক্ষ্মী ভাণ্ডার করো কেন? অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রচারের শেষ তার সন্ধ্যেবেলা 6টার সময় প্রচার শেষ হয়ে যায়। এই সময় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে 2-1টা কথা বলি। এখানে রামকৃষ্ণ আছে, সঞ্চিতা আছে, এরা দুজনেই গৌরবিতা, বিনয়বাবু আছে, আর হচ্ছে বলে কবিতা, আপনারা আছে। রাত হচ্ছে এখন আমার দুটো কিছু করতে, তাই আমি বেশি কথা বলব। বরানগরের একটা গুরুত্ব যে বরানগরে আমাদের এমএলএ ছিল তাপস, আমি ওর নাম তখন বলেছি। তারপর 3টে নির্বাচনও বরানগর থেকে জিতেছে। তারপর ওর বাড়িতে হঠাৎ একদিন তাপস আমাদের পার্টি ছেড়ে চলে গেল। কেন গেল? কেউ কি সত্যি দিদির রেটে ওর কোনো দোষ ধরা পড়েছে? আমি জানি না। কেন গেল? যে পার্টির কর্মীরা কেটে ওকে জেতালো, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা কি উচিত হয়েছে? হয়নি। আমি আপনাদের বলবো, এই বিশ্বাসঘাতকতা তাপসকে আপনারা ক্ষমা করবেন। বরানগরের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যে একটা ভালো কর্মী বরানগরের তাপসের সাথে দিতে চাইনি। এটা বরানগরের লোকেদের কৃতিত্ব। আমরা তাপসের জায়গায় সাহিত্যিকাকে দাঁড়িয়ে দিয়েছি। সাহিত্যিকার রাজনীতিতে নতুন 2021-এ বাঁকুড়া থেকে দাঁড়িয়েছিল, দেবীও বাঁকুড়ায় কাজ করেছে। সাহিত্যিকা দাঁড়াবার পর সব জায়গায় বাড়ি বাড়ি গেছে, পরিশ্রম করছে। আগামীকাল সাহিত্যিকার সমর্থনে দেব রোড শো 34 বাস স্ট্যান্ডে আপনারা এই রাস্তা দিয়ে যাবে, বোধ হয় আপনারা সবাই থাকবেন। আমি সাহিত্যিকার হয়ে আপনাদের কাছে ভোট চাইছি, সঙ্গে সঙ্গে নিজের জন্য ভোট চাইছি। আমি 15 বছর আপনাদের সাহায্য ছিলাম। আমি আপনাদের সঙ্গে সুখে দুঃখে আপনাদের বিপদে থাকার চেষ্টা করছি, এলাকার উন্নয়ন করার চেষ্টা করছি। মমতা ব্যানার্জি আরেকবার কি হচ্ছে সবাই মিলে কথা জোড়া করে ভোট দেবে। আমারও নাম্বার 3, সাহিত্যিকারও নাম্বার 3। এই 3 নম্বরে ভোট দিয়ে আমার জেতাবে, সাহিত্যিকাকে জেতাবে। 1, 2, 3 বিজেপিকে বিদায়, 1, 2, 3 সিপিএমকেও বিদায়। এইটা আপনাদের কাছে আমি বিনীতভাবে বলব। তৃণমূল কংগ্রেস অধ্যাপক সৌগত রায় আর সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়
আমি সিপিএম বন্ধুদের বলি যে আপনারা সত্যি কথা বলতে আর টাইম নেই, বড় বাজারে চলে যান, বড় বাজারে ওখানে অল্প পয়সায় খাটিয়া পাওয়া যায়। সেই খাটিয়ার একটা ভালো নিশ্চিদ্র মশাই যাতে না ঢোকে, এইরকমভাবে পরিবারের লোকেরা সব ঘুমিয়ে পড়ুন খাটিয়া নিয়ে। সিপিএম 50 বছর পশ্চিমবাংলায় শাসন ক্ষমতা দেখবে না, দায়িত্ব সহকারে আপনাদের বলতে পারি। কেন দেবে বলুন? দেবে। আমার এখানে অনেক বয়স্ক প্রণম্র ব্যক্তিত্ব আছে, তারা তো জানেন সাইবাড়ি হত্যাকাণ্ড, মলয় সাই, জিতেন সাই, প্রণব সাই, 3টে তরতাজা ভাইকে একদিনই পুড়িয়ে মারল। তাদের অপরাধ তারা কংগ্রেস করে। এই 3 ভাইকে গলা কেটে খুন করলো মায়ের সামনে, আর মাকে বাধ্য করা হলো ওই গলা কাটা রক্তে ভাত মাখিয়ে দিতে খেতে। এটা কি বৈষয়িক কাজ নয়? এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ? হতে পারে না। তার সাথে যুক্ত হয়েছে আমার বাপ 14 পুলিশের দল কংগ্রেস, যে দলটা আজকে সিপিএমের সংযুক্ত হয়েছে, যে দলটা মানুষের কাজ করে না, যে দলটা খালি মাত্র ঠান্ডা ঘরে থেকে আমাদের ওপর যখন সিপিএম অত্যাচার করে, নেতাদের যখন বলিছে ফোন করে খালাস হয়, সামনে আসে না। যে লোকটা সামনে আসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে আমরা তৃণমূল কংগ্রেস করি। আজকে সেই দলে সংযুক্ত হয়েছে কংগ্রেস। ভাবতে অবাক লাগে, শুনলে আশ্চর্য হয়। একটা স্বাধীনতার পার্টি, একটা লাল ঝান্ডা পার্টির সাথে সংযুক্ত হয়েছে খালি ভোটের লোভে। আপনারা ভাবুন, গুয়াহাটি সংবাদ তো যুগান্তর কাগজ, তখন এই কাগজের নাম প্রচুর। ওই কাগজে হঠাৎ একদিন দেখলাম হেডলাইন, হাতে ভোট দেওয়ার কারণে হাওড়ায় কান্দুয়া গ্রামে 2টো ছেলের হাত কেটে নিল। ভাবুন তো, এটা মানসিক কাজ, এটা বৈষয়িক কাজ। আর ওই হাওড়া থেকে আরও একটু কিছু দূরে শ্যামপুর, এটাও হাওড়া বিধান লোকসভার মধ্যে পড়ে, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। সেখানে হাতে ভোট দেওয়ার কারণে 2টো ছেলেকে 2টো জ্যান্ত কই মাছ গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখটা চেপে ধরেছে। কিছুক্ষণ সেই ছেলেটা যন্ত্রণায় ছটফট করতে করতে তার মৃত্যু হয়ে গেল। এরপরেও কংগ্রেসী লোকেরা আজকে কি সিপিএমের কাছে হাতুড়িতে ভোট দেবেন? এটা কিন্তু আপনাদের ভাবতে হবে, বিবেককে আপনাদের জানাতে হবে। আজকে হচ্ছে সিপিএম পার্টি, এর অত্যাচারের কাহিনী। আপনি কী বলবো? এই সংগঠন এখন নাকি প্রথম নির্বাচনের পদপ্রার্থী, তার হয়ে মারাসাত ডিএম অফিসে আমরা গিয়েছি নমিনেশন জমা দেওয়ার জন্য। এইবার নমিনেশন জমা দিয়ে বিকেল 5টায় যখন ফিরছি, তখন দেখছি মাইকে আওয়াজ হচ্ছে, জীবনমুখী যিনি গায়, নামটা হচ্ছে নচিকেতা, তার গলার আওয়াজ। আমি না এই গলার নচিকেতা কোনোদিন দেখিনি। যা শুনেছি মিডিয়া, যা শুনেছি রেডিও, যা শুনেছি লোকের মুখে কাগজে, তাকে একবার দেখব বলে। আর নচিকেতা সবসময় জ্যোতিবাবু অন্ধভক্ত, সিপিএম পার্টির লোক, তার পেছনের কথা শুনবার জন্য দৌড়িয়ে গেল। যেতে যেতে দেখছি তিনি তখন এটাই বলছে যে হাসপাতালে শুয়ে থাকে কুকুরের বাচ্চা, আর জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী বলে সারে জাহাজে আচ্ছা। আজকে হচ্ছে হাসপাতালের পরিস্থিতি সিপিএমের সময়। আজকে এই অবস্থার পরিবর্তন, আজকে সুপার স্পেশালিস্ট হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করেছে। যারা নার্সিংহোম বাদ দিয়ে হাসপাতালে যান, তাদের একবার বলতে পারি, তাদের একবার জিজ্ঞেস করতে পারি, অনুনয়ের সাথে একবার বলতে পারি, মায়েরা আর কি কোনো হাসপাতালের বেডে একটা কুকুর দেখেন, একটা বেড়াল দেখেন? হাসপাতালের বেডে একমাত্র চিকিৎসার জন্য সেই সমস্ত রোগীরাই থাকে। সত্য দাদা, আমাদের দীর্ঘদিনের সংসার, শুধু আমাদের নয়, সারা ভারতবর্ষের সংসার। পার্লামেন্টেরিয়ান হিসাবে যদি কোনো দার্শনিক, কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব গবেষণা করে যে ভারতবর্ষে এতগুলো সংসদের মধ্যে শ্রেষ্ঠ কে, একটাই নাম উঠবে, তার নাম সৌগত রায়। এর বাইরে আর কোনো লোক নেই। তারা আর মাত্র 2 দিন বাকি।
আপনারা তো নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনার মূল্যবান ভর্তি কে পাবে। সেই সিদ্ধান্তের মাঝখানে দাঁড়িয়ে একজন বর্ণগরের যুবক, বর্ণগর একটা তৃণমূলের ছোট কর্মী হিসাবে আপনাদের কাছে, মায়েদের কাছে, বোনেদের কাছে, দাদাদের কাছে, দিদিদের কাছে, সবার কাছে একটা প্রশ্ন একটা কি আপনাদের কাছে আমি একটা উপহার বা আশীর্বাদ আমাদের দলের প্রার্থী হয়ে চাইতে পারি না? চাওয়াটা কি যে এবারের ভোট কোনো ভাবনা নয়, একটাই ভোট, আমাদের অধ্যাপক সৌগত রায় 3 নম্বর বোতাম, গাছের ওপর জোড়া ফুল, সিপিএমকে দাঁড়িয়ে দিয়ে এবার বলতে হবে গাছের ওপর জোড়া ফুল, সৌগত রায় 1, 2, 3 আবার 4 বার, এইটা আপনাদের বলতে হবে। 1, 2, 3 সাহিত্যিকাকে জোড়া ফুলে ভর্তি। আমাদের সকল সংকল্প সবার একটাই। আমি না এখানে বসেছিলাম, সুব্রত মুখোপাধ্যায় বক্তব্য রাখছিলেন সিপিএমের 25 বছরের ইতিহাসের কাহিনী, আমরা সবাই জানি। আমিও তো তার মধ্যে প্রত্যাখ্যা একজন, উনাইয়া দীর্ঘদিনের লোক, উনারিও এ প্রত্যাখ্য যে সেই সিপিএম পার্টি আজকে ভোট চাইতে কার হয়ে সুজন চক্রবর্তী। আমি একে বলি সুজন নয়, তিনি হচ্ছে সিপিএম পার্টির পূজন। সিপিএমের যত ষড়যন্ত্র এই পূজন সুজন মিলে আজকে তৈরি করে পশ্চিমবাংলায় সন্ত্রাস হয়। সেই সুজন চক্রবর্তীকে বলতে চাই, আপনি আপনার ওয়াইফ, আপনার আপনার যে পরিবারের বোন, তার যে ভগ্নিপতি, তারপরে তার ছেলে, অন্ততপক্ষে আমি যতটুকু জানি কথা যদি মিথ্যে না হয়, আমার কথাটা আপনারা তদন্ত করে দেখুন। সুজন চক্রবর্তী শিক্ষার দুর্নীতি নিয়ে কথা বলে, তার পরিবারের লোক 50 জন বামফ্রন্টের আমলে শিক্ষায় চাকরি পেয়েছে। আজকে দাঁড়িয়ে বলতে চাই, নির্বাচনে শেষ করতে দাঁড়িয়ে দয়া করে আপনাদের নিয়মের ওয়েবের সিটটা কি সবাই এনে দেখাবেন যে সত্য চাকরি না মিথ্যা চাকরি, এদের চাকরি সব ভুয়া। আমাদের বড় করে একজন কাউন্সিলর ছিল, শুধু মরে গেলে বললে না অপরাধ হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান অপরাধ ক্ষমা করে, সত্যি কথা তো বলতে হবে। শঙ্কর ভট্টাচার্য একজন দাপুটে কাউন্সিলর ছিল। আমি বামফর জমানা থেকে আমার এই ওয়ার্ডের 20 বছর, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি 15 বছর, এক এক করে আমার 38 বছরের কাউন্সিলর অভিজ্ঞতা হয়ে গেল সিপিএমের ভোট থেকে। আর আমাদের দলের ভোট পর্যন্ত আমার 38 বছর। তো শঙ্কর ভট্টাচার্যকে ভালো তিনি ছিলেন ভিক্টোরি স্কুলের ক্লাস। একদিন হঠাৎ আমাকে বলছে, রামকৃষ্ণ আজকে তোকে কাজু বাদাম খাওয়াবে। কেন? এই জন্য রসিয়ে কথা বলে ভালো লোক, রসিয়ে কথা বলার ভালো লোক, মানুষ ভালো চলে গেছে। আমি আপনাদের বললাম যে আমি অন্যায় কথা বলি, তাহলে ভুল আমার পাপ হবে। যে শঙ্কর ভট্টাচার্য আমাকে কাজু বাদাম খাওয়া উচিত বললো, আজকে খাওয়াচ্ছি, আমি আজকে মাস্টার হয়ে গেলাম। আমি বলি, তুমি প্রায় তোমার চাকরি আর মাত্র 2 বছর তুমি মাস্টার হয়ে গেলে? বলে হ্যাঁ। আমি কোন মাস্টার বলে ইতিহাস। বুঝুন, তাহলে আপনাকে আমি কি কথা বলতে পারি না? 2 বছরের চাকরি তার থেকেই তার মাস্টারের চাকরি হয় না। এটা ম্যানিপুলেশন, এটা কি দুর্নীতি নয়? আমাদের এখানে সিপিএম আরেকজন কাউন্সিলর, তার নাম মাদল সরকার, ওয়ার্ড নম্বর 16, তখন ছিল 7। এইখানকার হঠাৎ সে আমার বললো, ভাই আমাকে আর দেখবি না। কেন, মরে যাবে নাকি? না না, আমি এবার সরকারি চাকরি পাচ্ছি। তো তোমার তো মরার বয়স, চাকরিটা পাবে করতে। কোন চাকরি? বলে শিক্ষার চাকরি। কোথায়? আরে বাহ, উত্তর 24 পরগনা সন্দেশ কেউ যেন ট্রেন না পায়। তাহলে দুর্নীতির যার প্রধান গুরু, তার নাম সিপিএম। আর সেই সিপিএম শিক্ষা নিয়ে তদন্ত আজকে আমাদের গায়ে চাকরি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহানী নারী, তিনি অন্যায় প্রশ্রয় দেন না। তিনি বারবার বলেন, যে অন্যায় করবে তার দায়িত্ব, দলের দায়িত্ব নেবে না। আজকে তাই সেই প্রক্রিয়া অনেকের কাটছে। এর জন্য তো দলের কোনো আসে যায়। শেষ, আমি বক্তব্য শেষ করার আগে হাত তুলে আমাকে জবাব দেবেন
জোরে চেঁচিয়ে আমাকে বলতে হবে যাতে সব বাচ্চাদের কান অব্দি পৌঁছয়। সায়ন্তিকাকে ভোটে জেতাবেন তো? এত কম হচ্ছে দিদি তোমার ভোটে? দুয়াজ তুলে বলতে হবে সায়ন্তিকাকে জেতাবেন তো? বিজেপিকে হারাবেন তো? বিজেপির মুখে ঝামা ঘষে দেবেন তো? সিপিএমকে দৌড় করাবেন তো? খেলা হবে? হবে তো খেলা? তাহলে আমার সাথে বলুন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তর্কটা যখন ভোটে দাঁড়িয়েছিল ব্যারাকপুরে একটা সিপিএমের মিছিল হয়েছিল বাজারের মধ্যে দিয়ে, বড় মিছিল। তো তারপরে সাংবাদিকরা ছুটে গেছে ওদের মিছিলের পরে, সবজিওয়ালাদের বলছে কি দাদা এত বড় তো বামফ্রন্টের মিছিল হলো, কি মনে হচ্ছে লাল ফিরবে? সবজিওয়ালারা বলছে দাদা ফিরবে না জানি না, এরা মিটিং করতে করতে আমরা গরিব মানুষ বসে আছি বাজার নিয়ে আমাদের কলা চুরি করে খেয়ে নিয়েছে, টাকাটাও দেয়। এইগুলো কলা চোর বামফ্রন্টগুলো এখন বিজেপির থেকে টাকা নিচ্ছে, বুঝতে পেরেছে? জ্যোতি বসু বেঁচে থাকলে ফিনান্সে সুসাইড করতে এদের অবস্থা দেখে নিচু করে প্রণাম করেন তার নাম মমতা ব্যানার্জি। এইটা মমতা ব্যানার্জির দাম, বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদের দাম মমতা ব্যানার্জি, 2.5 কোটি মা বোনেদের ভালোবাসার দাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিয়ে কথা বলার অকাত পর্যন্ত তোমাদের নেই। কি নিয়ে কথা বলবো? মমতা ব্যানার্জি সিটি সবাই জানেন, তারা একবার বলে দিচ্ছে, এটা যখন বড় বড় কথা বলবে চালায় এরা। চিটফান্ডগুলো কোন কোম্পানির সময় হয়েছিল? বলে তৃণমূল চিটফান্ডের টাকা নিয়েছে। আমি বলি তন্ময় ভট্টাচার্য যদি বুকের পাতা থাকে বলো গণশক্তি প্রথম পাতায় কোন কোন চিটফান্ডের অ্যাডভার্টাইজমেন্ট বেরোতো? তখন তোমরা জানতে না সারদা কি নারদা কি রোলের দোকান। 34 বছর খেয়ে মধু চোরগুলো হয়েছে এখন সাধু, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আপনাদের পরিষ্কার কথা বলে দিই, আমি সারা বাংলা ঘুরে আমি যা বুঝতে পারলাম, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি প্রিয় সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন 33টা আসনে ভোট হয়েছে, সম্পূর্ণ হয়েছে, 9টা আসন বাকি আছে। 9টা আসনই আমাদের জেতা আসন, আমরা আবার জিতব। আর যে 33টা আসন ভোট হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস 23টা আসন জিতে গেছে। আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন, কোনো বিকল্প নেই। এই বরানগর অঞ্চল, দমদম অঞ্চলে একটা ষড়যন্ত্র হচ্ছে। মমতাজি আজকে বলেছেন শ্যামবাজারের মঞ্চ থেকে, এখানে কোনো একটা বড় টাউনশিপে গতকাল রাত্রে টাকার বিনিময়ে বিজেপি আর সিপিএম এর মিটিং হয়েছে একসাথে, যেখানে এরা ষড়যন্ত্র করেছে যে দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি সব ভোট সিপিএমকে দেবে আর বরানগরে সিপিএম সব ভোট বিজেপিকে দেবে। এই চক্রান্ত আপনাদের ভেঙে দিতে হবে। কারণ একদিকে 54 বছরের ছাত্র নেতা সর্বশত গন্ডা পেটোবাজ, আর আরেকদিকে মৃত্যু হারমাত তন্ময় ভট্টাচার্য, আর আপনাদের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। বরানগরের স্বার্থে, আপনাদের পাড়া শান্ত রাখার স্বার্থে আপনাদের তৃণমূলকে ভোট দিতে হবে। এই যে দিদি কাউন্সিলর কোন বাড়ির মেয়ে আপনারা জানেন? যারা তৃণমূলের ছেলেরা রাজনীতি করছে এই অঞ্চলে, দেখবেন ভালো বাড়ির ছেলে, মিনিমাম কলেজ ডিগ্রিটা আছে বা গ্র্যাজুয়েট। আর আপনি আপনার আশেপাশে যেগুলো বিজেপির হয়ে প্রচার করছে দেখুন, চোর, চোট্টা, বদমাস, গাঁজাখোর, পাতাখোর, তাই তো? আর কিছু না হলেও সব কটা লম্পট। তো নিজের পাড়াকে শান্ত রাখতে, নিজের পরিবেশটাকে ভালো রাখতে আপনারা সবাই মধ্যবিত্ত ভদ্রলোক, যেভাবে চলছে আপনারা তো চাইবেন সেভাবেই চলুন, তাহলে আপনাদের নিজেদের স্বার্থের ভোট দিতে হবে। আমরা কেন আমাদের এই প্রার্থীদের সমস্যার ভোট দিতে করছি? তার কারণ একটাই, যে সারা ভারতবর্ষের বুকে বিজেপি নামধারী জনশক্তি নরেন্দ্র মোদী ভাই মোদীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করছে, যেভাবে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে, একটার পর একটা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এত অঞ্চলের সুবিধা সম্পন্ন মানুষের বিবেকের কাছে কথা বলতে এসেছি।
সক্রিয় হয়ে উঠছে, তাদের প্রতিরোধ করবার জন্য বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ইডি, সিবিআই, থেকে তাদের পেছনে বেরিয়ে গিয়ে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে রাজনীতিকে দর্শন করবার তারা চেষ্টা করছে। তারা একদলীয় শাসন কায়েম করবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে যারা বিজেপি নির্বাচনে দাঁড়িয়েছে, লোকসভায় ছিল বিধানসভায় 17 লোক। আমি তাদের বিজেপির কাছে প্রশ্ন করতে চাই যে ভারতীয় জনতা পার্টি বিগত 10 বছরে ভারতবর্ষের মানুষের জন্য কি করেছে তার খতিয়ান দিন। প্রতিটি নির্বাচনী সভায় আপনারা বলছেন যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তাই তৃণমূলকে ভোট দেবেন না, কিন্তু আপনাদের ভোট দেবে কেন সে কথা কিন্তু আপনারা বলছেন না। আপনাদের ভোট দেবে কেন? বিগত 10 বছরে আপনারা ভারতবর্ষের মানুষের জন্য কি করেছেন সে কথা আপনারা বলছেন না, শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি করছেন। মানুষের জন্য কাজ করেছে, তাই অপর্ণা মল্লিক পুনরায় চেয়ারম্যান হয়েছে, সঞ্চিতাদি বারবার পৌরমাতা হয়েছে। আজকে 2016 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছে, 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছে, তখন তো আমরা বাড়ি বাড়ি গিয়ে গুজরাটের কথা বলিনি যে গুজরাটের ওই গ্রামে জল পড়ে না, গুজরাটের ওই রাস্তায় ট্রেনে জল পাস করে না। আমরা বলেছি যে 2016 সালে বলেছি যে 2011 সাল থেকে 2016 সাল আমরা দেশের সেরা সংসদ হয়েছে, তাই সৌগত রায়কে ভোট দিয়ে আগামী দিনে সাংসদ হিসেবে নির্বাচন করি। আজকে আমি এই মঞ্চ থেকে আপনাদের এই কথা বলতে এসেছি যে আগামী দিনে যে সরকার কেন্দ্রে গঠন হতে চলেছে, তার নির্ণায়ক শক্তি যিনি হবেন, তার চাবিকাঠি যার হাতে থাকবে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হলে সেখানে সৌগত রায় নিশ্চিতভাবে উনি মন্ত্রী হবেন। তাই সৌগত রায়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।